আমি মিডিয়ার লোক বলি হ্যাঁ আওয়ামী লীগের টাকা দিত সারা বাংলাদেশের বিশেষ করে কোনো প্রতিষ্ঠানে যদি খবর পান, অন্তত আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু জানাইবেন যে এইখানে ভাই অমুক লোক চাঁদা চাইছে। আমরা তো সারা দেশের মুখোশ উন্মোচন করে ওর সামাজিকভাবে ওর পরিচয় প্রকাশ করে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও ব্যবস্থা নেব যে এই বিপ্লব উত্তর বাংলাদেশের নৈরাজ্যকারী তাদের কিন্তু কঠোর পদক্ষেপ আমরা নেব। সম্মানিত দর্শক মণ্ডলী, তারুণ্যের অহংকার বাতিলের হুঙ্কার। ডাকসু সভাপতি ভিপিনুর বলেন, আমরা হাজারো শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের দেশটাকে পুনরায় স্বাধীন করেছি। এক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর আর এক স্বৈরাচারী ফ্যাসিস্ট দখলদারি সরকার এসে জেকে বসার জন্য নয়। সুতরাং সমাজের যেখানেই আপনারা অন্যায়, অবিচার, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি দেখবেন, সাথে সাথে আপনারা সকলেই এর প্রতিবাদে গর্জে উঠবেন। শুধু তাই নয়, আমাদেরকে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে একটি মেসেজ দিবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং সারা বাংলাদেশের সামনে তার মুখোশ উন্মোচন করে সামাজিকভাবে তাকে আমরা বয়কট করব। এই জাতীয় কিছু জ্বালাময়ী বক্তব্য থাকছে আজকের ভিডিওতে। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলেই খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাদের কোনো টাকা নেই, আমাদের অধিকার নাই। কিসের অধিকার? তোর এটা অধিকার দিছে ধরে নে ভাই, বাদ দেখ আগে তোর চাঁদাবাজাকে ছুটে নি করতেছি। আমার সম্পদ শেষ হচ্ছে, আমার প্রাণ যাচ্ছে, আমার নতুন বাংলাদেশে অরাজকতা হচ্ছে, এই দায়িত্ব আমার উপরে এসে পড়ছে, তাহলে কি আমার প্রতিরোধ করা উচিত না? আমরা ইতিমধ্যেই বলছি যে সেনাবাহিনী বিশেষ করে মাঠে যেতে হচ্ছে, পুলিশ তো নারায়ণগঞ্জ এখন মাঠে দাঁড়াতে পারছে না। সেনাবাহিনী ছাত্র প্রতিনিধি জনতাকে আমাদেরকে ডাকলে আমরা তাদের সাথে থেকে এদেরকে আমরা প্রতিহত করবো। যেটা আমি তো আপনার সাথে একমত বলছি, একটা ফ্যাক্টরিতে 4000, 5000, 10,000, 20,000 লোক কাজ করে, সেই ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়ে আপনার আউটপুটটা কি? দেশের ক্ষতি করেছেন। এটা তো নিশ্চয়ই কোনো দেশপ্রেমিক, কোনো সুস্থ মানুষ, ভালো মানুষ করতে পারে না। এটা ক্রাইম করানো হচ্ছে, ওই যে আমরা বলছি যে বিপ্লবকে নচ্ছাদ করার জন্য, একটা নৈরাজ্য দেখানোর জন্য। তো আমরা এই সেনা প্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছেও অনুরোধ জানাবো, অতি দ্রুত গভর্নমেন্ট ফরম্যাটটা ডিক্লেয়ার করে দেন। যখন যার দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র আইন, তারা তো আপনার অ্যাকশন প্ল্যান ঠিক করে ফেলবে। অস্থির হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকলেই হবে না, আপনার বুঝতে হবে। কিন্তু এখন পর্যন্ত ছাত্র জনতা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টের দিকে তারা চোখ রাখবে, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে তারা চোখ রাখবে। সো আমরা কি ভাবলাম যে রাতারাতি ক্ষমতায় চলে আসলাম? নো। কিন্তু আরেকটা কথা অবশ্যই বলতে হয় আজকের এই জায়গা থেকে, ইতিমধ্যে যে আরেকটা নৈরাজ্য যে আমরা দেখতে পাচ্ছি, ওষুধ কোম্পানি পুড়িয়ে দিচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি আগুন দিয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষ এখানে কাজ করছে। এই কাজটা কি ছাত্ররা করছে, জনতা করছে? নো, এটা দুর্বৃত্তরা করছে। ইতিমধ্যে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে, মার্কেট দখল হয়ে যাচ্ছে। ও বাবা, এক দখলদারকে সরালাম, আরেক দখলদাররা তো আবার চেপে বসতেছে। এই দখলদারি আমরা বলছি যে আমরা নিজেরা ওদেরকে চিহ্নিত করে গভর্নমেন্ট ফর্ম না হলে তো আর কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না। গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে বিচারের মুখোমুখি করবো এদেরকেও, এই ফ্যাসিস্টের। না তোর সবাই পড়ে সরকার পতনের পরে দেশ জুড়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অনেক লুটপাট করছে। এই যে রাজনৈতিক রেশারেশি, প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে সামাল দেবে কে? ওই জন্য আমি বলছিলাম যে যেমন আমাদের ফোকাস রাখতে হবে রাজনৈতিক পরিস্থিতি এবং এই যে দুর্নীতিবাজ অসৎ মানুষগুলো যেমন জনপ্রতিনিধি হতে না পারে, এবং এই যে যারা ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খোঁজে, এই যে থানা থেকে অস্ত্র লুট করে, এটিকে সাধারণ জনগণ করছে? নো। অস্ত্র সাধারণ জনগণ দিয়ে কি করবে? পুলিশ সদস্যদেরকে নির্বিচারে কেন হত্যা করবে, কেন থানা আক্রমণ করবে? থানা তো আমার টাকায়, আপনার আমার ব্যাড ট্যাক্সের পয়সায়, এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পুলিশের কিছু এই আপনার অসৎ উচ্চবিলাসী অফিসারদের প্রতি ক্ষোভ থাকতে পারে, তাদের বিচারের দাবি জানানো যেতে পারে। যেমন আইজিপি, উনি একজন প্রফেশনাল মানুষ, কিন্তু ওনারা যে কয়েকদিন আগে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আন্দোলন করেছে ছাত্র জনতা, ওনারা বিএনপি জামাত বলে, র্যাবের ডিজি আইজিপি উনি তো পদে থাকতে পারে না। বৈষম্যবিধি ছাত্র সহ ছাত্রদেরকে আগে ওনাদেরকে পদ থেকে অপসারণ করতে হবে। পুলিশের প্রতি ক্ষোভ না, ক্ষোভ ওনাদের প্রতি, সেটা ওনাদের প্রতি দেখাতে পারে, কিন্তু থানায় আক্রমণ করা যাবে না। সাধারণ পুলিশ সদস্যদেরকে, সোলজার কয় টাকা বেতন পায়, তাদের পরিবারের কে দেখবে? এইটা যেন না করে আমি দেশবাসীকে হাত জোড়ে অনুরোধ করবো। তারা আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন। এইভাবে
একটা অরাজক পরিস্থিতি চলতে পারে না। এটা আমাদের সকলকে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমরা করব। আমরা জেল থেকে এখন বের হয়েছি, সারা দেশে ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদেরকে আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি। কোনো এতক্ষণ আমরা ডাকসু সভাপতি ভিপি নূরের সমাজ সংস্কার ও দেশ সংস্কার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন একটি দেশ উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যে বড় বাধা সেটা হলো দুর্নীতি। দুর্নীতির কারণে একটি দেশ একদম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এবং দুর্নীতির পাশাপাশি সেই দেশের সরকার যদি হয় স্বৈরাচারী তাহলে তো কথাই নেই। আমাদের বাংলাদেশের জনগণ প্রায় 16-17টা বছর এই স্বৈরাচারী সরকারের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুমে নিষ্পেষিত হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে এমন অবস্থায় পরিণত হয়েছে যে তাদের নিজের ব্যক্তি সত্তা, নিজের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু ছিল না। 71-এর স্বাধীনতার পর কখনোই কোনো ব্যক্তি স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেনি। যখন এই সঠিক দিকটা সরকারকে তুলে ধরা হয়েছে, সরকারের ভুলগুলো, সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কথা বলছি, যখনই কেউ তার প্রতিবাদ জানিয়েছে, তার অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করেছে, তখনই তার টুটি চেপে ধরে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে গুম করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই স্বাধীনতার কি মূল্য থাকলো যদি একজন ব্যক্তি গঠনমূলক সত্য কথাটাই যদি বলতে না পারে, যদি সে তার স্বাধীন রাষ্ট্রে তার মত প্রকাশের অধিকারটাই যদি সে না পায়, তাহলে এই দেশ কি আদৌ স্বাধীনতার দেশ বলে? সে কি আজও স্বাধীন হলো? কখনোই না। অনেক কষ্টে আমরা সকলেই জানি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নিজের দেশের জনগণকে শুধু যে সম্মুখ ভাগে শুধু যে সশস্ত্র বাহিনীর মাধ্যমে শুধু যে নিজ দিয়ে শুধু যে সরাসরি সম্মুখ প্রাঙ্গণে, সম্মুখ রণক্ষেত্রে, সম্মুখ যুদ্ধে যে সে নিজের দেশের নাগরিককে হত্যা করেছে তাই শুধু নয়, বরং তার অত্যাচার, নিপীড়ন ওই স্বৈরাচারী পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকেও হার মানিয়েছে। সেই পাকিস্তানি দখলদারি বাহিনী তো আমাদের উপর তো সেই 71 সালে তো উপর দিয়ে বিমান দিয়ে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে আমাদেরকে হত্যা করেছিল নয়, আমাদেরকে হত্যা করেনি। কিন্তু এ সরকার, যে সরকার নিজের দেশের গণতান্ত্রিক, যে দেশের নিজের কিন্তু এ কেমন সরকার যে নিজের দেশের জনগণের টাকায় চলে, জনগণের টাকায় খেয়ে পড়ে, নিজেদের জনগণের টাকায় নিজের দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার তারা দাবি আউড়িয়ে থাকে, আর সেই দেশের জনগণের টাকায় খেয়ে পড়ে সেই দেশের জনগণের বুকের উপরই আজ আমরা দেখেছি কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে নিরস্ত্র মানুষগুলোকে। শুধু কি নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করেছে, তারা নিরপরাধ, নিষ্পাপ, মাসুম বাচ্চা যে ঘরে ছিল, যার কোনো অপরাধ ছিল না, যে এর সাথে, এই আন্দোলনের সাথে কোনো প্রকার সংযুক্তই যার ছিল না, কোনো প্রকার সম্পর্কই যা ছিল না, আমরা ভিডিওতে দেখেছি, তাকেও এমনভাবে গুলি করে হত্যা করা হয়েছে যে তার মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে তো বের হয়ে পেছনে থাকা যে দেয়াল ছিল সেই দেয়ালে ভিতরে ওই বুলেটটা ঢুকে ওই দেয়ালের প্লাস্টার পর্যন্ত উঠে গিয়েছে। এমন বিধ্বংসী, ধ্বংসশীল, এমন বিধ্বংসী গুলি দিয়ে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ ইউনিসেফের তালিকা অনুযায়ী শুধু বাংলাদেশে গণনা করাই হয়েছে, যারা ইউনিসেফের বর্ণনা অনুযায়ী প্রায় 35 জন মাসুম বাচ্চা, যারা একদম নিষ্পাপ, একদম ছোট, যাদের পড়ালেখার বয়সেও যারা উপনীত হয়নি, এমন শিশু 35 জনের মতো এমন শিশুকে এই কোটা সংস্কার আন্দোলনে এই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গুলি করে হত্যা করেছে। আরও যে কত নিরাপদ মানুষকে ধরে নিয়ে হত্যা করেছে তার কোনো তো ইয়ত্তাই নেই,
হিসাবই নেই। আমরা দেখেছি যে এই সরকার পতনের পরপরই তার এক গোপন কারাগার আয়নাগর নামেও একটি ঘর প্রকাশ পেয়েছে। এই 16-17টা বছর যারাই এই সরকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই এই ঘরে নিয়ে গুম করে কাউকে হত্যা করে দেওয়া হয়েছে। যেমন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে যেমনটা করা হয়েছে। আবার অনেককে বন্দি করতে করতে বন্দি করে রাখতে রাখতে তাদেরকে এমন পর্যায়ে নেওয়া হয়েছে যে তারা ওই বন্দিশালাই মরে হাড্ডিতে পরিণত হয়ে গিয়েছে। তারা আর পরিবারের কাছে ফিরে যেতে পারেনি। আজ পরিবার তাদের স্বজনদের ছবি নিয়ে রাস্তায় নেমেছে, বড় আশা করে যে আমার বাবাকে, আমার ভাইকে, কোনো বা স্ত্রী তার স্বামীকে ফিরে পাবার আশায় আজ রাস্তায় নেমে এসেছে, কিন্তু তাদের আর খোঁজ মেলেনি। বরং তারা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বলি হয়ে তারা দুনিয়া থেকেই চলে গিয়েছে। এমন জুলুম অত্যাচারের কাহিনী আমরা ভিডিও থেকে একের পর এক দেখতে পাচ্ছি। যেই দেশপ্রেমিক সেনাবাহিনী এই কঠিন মুহূর্তে দেশের হাল তারা ধরেছে, আমরা দেখেছি সেই সেনাবাহিনীর গাড়িতেও পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের দোসররা আগুন দিয়ে দিয়েছে। কত বড় নালায়েক, কত বড় পিচাস হলে এমন কাজ করতে পারে আপনারাই বলুন। তাই আমি সকলকেই বলবো, সকলেই এই পিচাস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে জালিম সে কখনোই টিকে থাকতে পারে না। জালিম সে কখনোই টিকে থাকতে পারে না। জালিমের পতন হবে এটা একদম সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কখনোই যেন আমরা জীবনের কোনো ক্ষেত্রে কখনোই যেন আমরা জালিমের ভূমিকায় চলে না যাই। আমরা সকলেই যেন সর্বদাই তৎপর থাকি, সচেতন থাকি। আমরা যেন সর্বদাই জুলুম অত্যাচার নিজে না করি এবং অন্যের দ্বারাও যাতে শিকার না হই, এটাই হোক আমাদের প্রত্যাশা। এবং আমরা স্বপ্ন দেখি এই তারুণ্যের হাত ধরেই আমাদের দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে, শান্তির দিকে, উন্নতির দিকে। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।